সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এমআর বায়োলজি টিউটোরিয়ালসে। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব গ্রানাম ল্যামেলাম বা থাইলাকয়েডে সংঘটিত অচক্রীয় ফসফোরিলেশন বিক্রিয়া বা প্রক্রিয়া। তো আমরা আগের ভিডিওতে যেটি দেখিয়েছিলাম যে থাইলাকয়েড বা গ্রানাম ল্যামেলাম এবং এর ভিতরে থাকা সালোক সংশ্লেষণকারী একক বা কোয়ান্টোজোম বা ফটোসিস্টেম। আজকে অচক্রীয় ফটোফসফোরিলেশন এই ঘটনায় আমরা প্রথমত সংজ্ঞা জানব। যে ফটোফসফোরিলেশনে কোনো ফটোসিস্টেম থেকে বের হয়ে যাওয়া বা কোনো ক্লোরোফিল থেকে বের হয়ে যাওয়া ইলেকট্রন ওই ক্লোরোফিল বা ওই ফটোসিস্টেমে আর ফিরে আসে না, সেই ফটোফসফোরিলেশনকে বলা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরিলেশন। আমাদেরকে বিশেষ কয়েকটি জিনিস খেয়াল করতে হবে। অচক্রীয় ফটোফসফোরিলেশন হয় কোথায়, আমরা একটু খেয়াল করব কোথায় সংঘটিত হবে। এই নিচে দেয়া আছে শুধু থাইলাকয়েড বা গ্রানাম ল্যামেলামের মধ্যে, স্ট্রোমা ল্যামেলামের মধ্যে নয়। ভালো করে খেয়াল করতে হবে, শুধু থাইলাকয়েড বা গ্রানাম ল্যামেলামের মধ্যে। কোন ফটোসিস্টেম দ্বারা সংঘটিত হয়? ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1, অর্থাৎ দুইটি ফটোসিস্টেমই এখানে জড়িত। ভালো করে খেয়াল করতে হবে পানির ভাঙ্গন হয় কিনা। ইয়েস, পানির ভাঙ্গন হবে, অর্থাৎ ফটোলাইসিস সংঘটিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। বিজারিত শক্তি NADPH2 তৈরি হয়। এই 4টি পয়েন্ট এর উপর আমাদের এই অচক্রীয় ফটোফসফোরিলেশন ঘটনাটি ঘটবে। আমরা খেয়াল করব অচক্রীয় ফটোফসফোরিলেশনটি যেভাবে ঘটে যাচ্ছে। খেয়াল করো তোমরা, ফটোসিস্টেম 2 থেকে স্টার্ট হবে, অর্থাৎ আলোক শক্তি ফটোসিস্টেম 2 যখন গ্রহণ করবে, ফটোসিস্টেম 2 এর ভিতরে থাকা যে ক্লোরোফিল এ এবং একটি রিঅ্যাক্টিভ পিগমেন্ট P680, এটিও এক ধরনের ক্লোরোফিল এ। তো এই ক্লোরোফিল এ এর যে সেন্টার বা বিক্রিয়া কেন্দ্র, এর যে ম্যাগনেসিয়াম বা বিক্রিয়া কেন্দ্রের যে ম্যাগনেসিয়াম, সেই ম্যাগনেসিয়াম থেকে বের হয়ে যাওয়া ইলেকট্রন সেটি চলে যাবে ETS এ। দুইটি ইলেকট্রন চলে যাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। আমরা জানি থাইলাকয়েড বা গ্রানাম ল্যামেলামের যে ETSটি আছে, এই ETS এর মধ্যে প্লাস্টোকুইনোন, সাইটোক্রোম কমপ্লেক্স, প্লাস্টোসায়ানিন, এই যৌগগুলা বিদ্যমান থাকে। তাহলে ক্লোরোফিল এ ফটোসিস্টেম 2 এর ভিতরের যে রিঅ্যাক্টিভ পিগমেন্ট P680, অর্থাৎ এক ধরনের ক্লোরোফিল এ, এই ক্লোরোফিল থেকে বের হয়ে যাওয়া, দ্যাট ইজ এই ক্লোরোফিলের ম্যাগনেসিয়াম থেকে বের হয়ে যাওয়া ইলেকট্রন, দুইটা ইলেকট্রন উঠে গেল কোথায় বা চলে গেল কোথায়? ETS এর মধ্যে। আচ্ছা, এই ETS বাহিত হয়ে ইলেকট্রন দুইটি চলে আসবে ফটোসিস্টেম 1 এর ক্লোরোফিল এ বা বিক্রিয়া কেন্দ্রে, অর্থাৎ P700 নামক যে রিঅ্যাক্টিভ পিগমেন্ট বা ক্লোরোফিল এ, এটির ম্যাগনেসিয়ামের মধ্যে চলে আসবে। তো কেন আসবে? কারণ ইতিমধ্যেই আলোক শক্তি শোষণ করে ফটোসিস্টেম 1 থেকেও দুইটি ইলেকট্রন উপরে উঠে গেছে, অর্থাৎ বের হয়ে গেছে। বের হয়ে যাওয়া এই দুইটি ইলেকট্রন চলে গেল কোথায়? ফেরিডক্সিন এর কাছে, এবং ফেরিডক্সিন থেকে NADP রিডাকটেজ এর কাছে চলে যাবে। দুটি ইলেকট্রন NADP রিডাকটেজের কাছে চলে যাবে এবং NADP রিডাকটেজ থেকে NADP গ্রহণ করে বিজারিত হবে। বিজারিত হওয়া মানে NADP দুইটি হাইড্রোজেনকে গ্রহণ করে NADPH প্লাস H প্লাস বা NADPH2 তৈরি হবে। এখন এখানে একটি বড় প্রশ্ন রয়ে গেছে যে দুইটি হাইড্রোজেন পেল কোথায়? এই প্রক্রিয়াটি হচ্ছে বিজ্ঞানী আর্ননের সিস্টেম অনুযায়ী এখানে বর্ণনা করা হয়েছে। দুইটি হাইড্রোজেন এখানে আসলো কোথায়? কোথা থেকে? পানির ভাঙন থেকে। ভালো করে খেয়াল করবা, যখনই এই অচক্রীয় ফটোফসফোরিলেশনটি শুরু হয়, আমরা দেখেছিলাম যে ফটো সিস্টেম 2 এর সাথে পানি ভাঙনকারী এনজাইম থাকে। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম থাইলাকয়েডের মধ্যে। এখানে খেয়াল করো যে যখনই সিস্টেমটা শুরু হলো বা ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন বের হয়ে গেল, ঠিক তখনই পানি ভাঙনকারী এনজাইমের সহায়তায়
অর্থাৎ কিছু খনিজ আয়ন শুদ্ধ, ম্যাঙ্গানিজ ক্লোরাইড আয়ন শুদ্ধ, এই পানিটি ভেঙে যাবে। অ্যাকচুয়ালি পানি ভাঙনকারী এনজাইম দ্বারা পানি ভেঙে যাবে। পানি ভাঙনকারী এনজাইমকে সাহায্য করে কি ম্যাঙ্গানিজ এবং ক্লোরাইড আয়ন, খেয়াল করতে হবে। এই পানি যদি ভেঙে যায় তাহলে দুইটি ইলেকট্রন বের হয়, তার মানে দুইটি প্রোটন তৈরি হয় এবং হাফ অণু অক্সিজেন তৈরি হয়। এই দুইটি ইলেকট্রন পটাসিয়াম 2 এর যে ঘাটতি হওয়া দুইটি ইলেকট্রন, সেই ঘাটতি পূরণ করে থাকে। পটাসিয়াম 2 এর যে ঘাটতি হয়েছিল দুইটি ইলেকট্রন চলে যাওয়ার কারণে, সেই ঘাটতিটা পূরণ করলো পানি থেকে তৈরি হওয়া বা পানির ভাঙনে তৈরি হওয়া দুইটি ইলেকট্রনের মাধ্যমে। এটি খুবই জরুরি এই চক্রটির জন্য। আচ্ছা, এখন এই ঘাটতি পূরণ করলো এবং দুইটি প্রোটন তৈরি হলো। সেই দুইটি প্রোটন আমরা দেখব এনএডিপি গ্রহণ করার মাধ্যমে বিজারিত হলো। এই হচ্ছে আমাদের সমগ্র সিস্টেম। তোমরা ভালো করে দেখো। তাহলে আমরা এই 4টি পয়েন্টের কথা বলছিলাম। কোথায় ঘটে? শুধু থাইলাকয়েড বা গ্রানাম ল্যামেলার মধ্যে। কোন পিএইচ দ্বারা ঘটে বা পটাসিয়াম দ্বারা ঘটে? পটাসিয়াম 2 এবং 1 দুইটি জড়িত। পানির ভাঙন ঘটে বা ফটোলাইসিস ঘটে। আমরা সংজ্ঞা দিব যে আলোর উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড বা গ্রানাম ল্যামেলামের মধ্যে পানির যে ভাঙন প্রক্রিয়া, সেটিকে বলা হচ্ছে ফটোলাইসিস। এখানে আমরা দেখতে পাচ্ছি এক অণু পানি ভেঙে যাওয়ার কারণে হাফ অণু অক্সিজেন তৈরি হয়। ভালো করে খেয়াল করতে হবে। তাহলে 12 অণু পানি যদি ব্যবহার হয় তাহলে 6 অণু অক্সিজেন তৈরি হবে। ভালো করে খেয়াল করবা। এরপরে আমরা NADPH2 যেটির কথা বলছিলাম, এটিকে আমরা বলি বিজারিত শক্তি। আত্তীকরণ শক্তি ATP এবং NADPH2 এর মধ্যে বিজারিত শক্তি NADPH2 এই প্রক্রিয়াটিতে তৈরি হয়। ভালো করে আমরা খেয়াল করব। তাহলে এই চক্রটিকে আমরা অচক্রীয় বলছি কেন? আমরা দেখলাম পটাসিয়াম 2 থেকে বের হয়ে যাওয়া ইলেকট্রন পটাসিয়াম 2 তে আর ফিরে আসে না। আবার যদি আমরা পটাসিয়াম 1 এর ইলেকট্রনের কথা বলি, সেটিও কিন্তু পুনরায় আবার ফটোসিস্টেম 1 এর মধ্যে ফিরে আসে না। পটাসিয়াম 1 থেকে চলে যাওয়া ইলেকট্রন ফেরিডক্সিনের মাধ্যমে শেষ পর্যন্ত NADP রিডাক্টেজের সহায়তায় NADP পায় এবং NADP গ্রহণ করে হাইড্রোজেনকে রিসিভ করার জন্য, এবং NADPH2 তৈরি হয় বা NADP বিজারিত হয়। তাহলে এই অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটি তোমাদের বোধগম্য হলো আশা করি। যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টসে জানিয়ে দিবা। এটি হলো বিজ্ঞানী আর্নল্ডের সিস্টেম অনুযায়ী। কিন্তু আধুনিক ধারণা অনুযায়ী কেমো অসমোসিস প্রক্রিয়ায় আমাদের এই গ্রানাম ল্যামেলামের মধ্যে বা থাইলাকয়েডের মধ্যে ATP এবং NADPH2 তৈরি হয় বলে আমরা জানি। আধুনিক ধারণাকে বলা হচ্ছে কেমো অসমোসিস। এটি আসলে পিটার মিশেলের মতবাদ। বিজ্ঞানী পিটার মিশেল ইনি বলেছেন এই থাইলাকয়েড বিদ্যমান থাকে স্ট্রোমার মধ্যে। তাহলে থাইলাকয়েডের ভিতরে এই ঘটনা যদি ঘটে তাহলে কিভাবে ঘটবে আমরা এই ছবিতে দেখাচ্ছি। পটাসিয়াম 2 এবং পটাসিয়াম 1 পরস্পর লিঙ্কড হচ্ছে ETS এর মাধ্যমে, যেটি এখানেও দেখা যায়। এই জেড আকৃতির যে ছবিটি, এই জেড আকৃতির ছবিটিতে যেভাবে দেখানো যাচ্ছে ঠিক এখানেও আমরা সংক্ষেপে এভাবে আমরা দেখাতে পারতেছি। খেয়াল করো। তাহলে পটাসিয়াম 2 এবং পটাসিয়াম 1 ETS দ্বারা লিঙ্কড আপ। পটাসিয়াম 2 তে কাজ শুরু হয়ে গেল, অর্থাৎ আলোক শক্তি শোষণ করার কারণে দুইটা ইলেকট্রন এখান থেকে বের হয়ে গেল, ETS এর মাধ্যমে চলে গেল কোথায়? পটাসিয়াম 1 এর মধ্যে। কারণ ইতিমধ্যেই পটাসিয়াম 1 থেকে দুইটি ইলেকট্রন বের হয়ে NADP রিডাক্টেজের মাধ্যমে NADP এর কাছে চলে গেছে এবং NADP স্ট্রোমা থেকে এই জেলি মতো যে পদার্থটি থাইলাকয়েডের বাইরে থাকে, এই স্ট্রোমা থেকে হাইড্রোজেনকে টেনে নিয়ে বা দুইটি হাইড্রোজেনকে গ্রহণ করে NADPH2 তে বা বিজারিত শক্তিতে পরিণত হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই থাইলাকয়েডের দুই আবরণের ভিতরে অর্থাৎ ফাঁকা জায়গায় আমরা যেটি দেখব যে পানি ভাঙনকারী এনজাইমের মাধ্যমে পানিটি ভেঙে গেল, দুইটি প্রোটন তৈরি হলো, দুইটি ইলেকট্রন তৈরি হলো। ইলেকট্রন কি করলো? দুইটি ইলেকট্রন যে তৈরি হলো সেই দুইটি ইলেকট্রন পটাসিয়াম 2 তে চলে গেল আগের নিয়মেই। আচ্ছা, এখন এখানে তৈরি হওয়া দুইটি প্রোটন এক অণু থেকে আসলো। এভাবে যত অণু পানি ভাঙবে প্রতি অণু থেকেই দুইটি করে প্রোটন তৈরি হবে এখানে এই থাইলাকয়েডের লুমেন বা ফাঁকা জায়গার মধ্যে।
এখানে জমা হবে। অন্যদিকে স্ট্রোমা থেকে হাইড্রোজেন আয়ন বা প্রোটন আয়ন বা প্রোটন খরচ হয়ে যাচ্ছে NADPH2 তৈরির জন্য। তাহলে থাইলাকয়েডের ভিতরের আবরণের মধ্যে প্রোটন জমা হচ্ছে, স্ট্রোমার মধ্যে খরচ হয়ে যাচ্ছে। তাহলে দুই পরিবেশের মধ্যে, স্ট্রোমা এবং এই থাইলাকয়েডের লুমেনের মধ্যে, দুই পরিবেশের মধ্যে প্রোটন আয়নের ইমব্যালেন্সড, ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে। এই ভারসাম্যহীনতা পরবর্তীতে ভারসাম্য পূর্ণ করার জন্য দুইটি প্রোটন করে স্ট্রোমার দিকে চলে আসতে হবে। অর্থাৎ এই প্রোটন আয়নের ভারসাম্যহীনতার কারণেই এটিপি সিনথেসিস বা এটিপি সিনথেজ নামক যে এনজাইম কমপ্লেক্সটি আছে সেটি সক্রিয় হয়ে যায়। সক্রিয় হয়ে দুইটি করে প্রোটন আয়নকে তার ভিতর দিয়ে পাস করে দেয় স্ট্রোমার দিকে। অর্থাৎ থাইলাকয়েডের লুমেন থেকে স্ট্রোমার দিকে পাস করে দিবে দুইটি করে প্রোটন আয়ন। এই দুইটি করে প্রোটন আয়ন যখন পাস করে দিবে, ঠিক তখনই স্ট্রোমার দিকের এডিপি তার মধ্যে ইনঅর্গানিক বা অজৈব ফসফেটকে কোনো অজৈব ফসফেটকে সাথে যুক্ত করে নিলে এটি হয়ে যায় এটিপি। অর্থাৎ দুইটি প্রোটনের বিনিময়ে একটি করে এটিপি পাওয়া যায়। তাহলে কেন এটিকে কেমো অসমোসিস বলা হচ্ছে? কারণ দুইটি প্রোটন এই পর্দা ভেদ করে লুমেন থেকে স্ট্রোমাতে চলে আসছে। খনিজ বা এখানে খনিজ আয়ন বা কেমিক্যাল পদার্থ এই পর্দা ভেদ করে চলে আসছে, বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় চলে আসছে। এই জন্য আমরা এটাকে বলছি অসমোসিস, বা কেমিক্যালের বা খনিজ আয়নের অসমোসিস হওয়ার কারণে এটাকে আমরা বলছি কেমো অসমোসিস। এটি হচ্ছে আধুনিক ধারণা। আমি আশা করি বোঝাতে পেরেছি। যদি তারপরেও কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করে আমাকে জানিয়ে দেবে, আমি সাধ্যমতো অ্যান্সার করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।